তাহলে চলে আসো আমরা আজকে আলোচনা শুরু করি। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই জীবজগতে উদ্ভিদ শনাক্ত করা হয়েছে আজকে পর্যন্ত প্রায় 4 লক্ষ প্রজাতির বা 4 লক্ষ ধরনের। উদ্ভিদ শনাক্ত করা হয়েছে আজকে পর্যন্ত প্রায় 4 লক্ষ ধরনের বা 4 লক্ষ প্রজাতির, এবং প্রাণী শনাক্ত করা হয়েছে প্রায় 13 লক্ষ ধরনের। তাহলে মোট এই পৃথিবীতে জীব পাওয়া যাচ্ছে 17 লক্ষ ধরনের। এই পৃথিবীতে জীব পাওয়া যাচ্ছে মোট 17 লক্ষ ধরনের। কিন্তু বিজ্ঞানীরা বলছে এখন পর্যন্ত আমরা পৃথিবীর বেশিরভাগ অংশে গবেষণা করতে পারিনি। পৃথিবীতে এমন মহাসাগর আছে, এমন বন জঙ্গল রয়েছে যেখানে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি, যেখানে আমরা গবেষণা করতে পারিনি। যদি গবেষণা শেষ করা যায়, ভবিষ্যতে এই পৃথিবীতে সকল জীব এর পরিমাণ সংখ্যা দাঁড়াবে, জীবের ধরন দাঁড়াবে প্রায় 1 কোটি ধরনের জীব, যেটা আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই। এখন আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, জীব জগৎকে সুন্দরভাবে সাজিয়ে শ্রেণীবিন্যাস করার জন্য প্রথম কাজ করেছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1700 শতাব্দী থেকে 1950 সাল পর্যন্ত উনার শ্রেণীবিন্যাসে বলেছিল যে এই পৃথিবীতে 2 ধরনের জীব থাকতে পারে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলছে যে এই পৃথিবীতে 2 ধরনের জীব থাকতে পারে, উদ্ভিদ আর প্রাণী, আর কেউ নাই। পৃথিবীতে 2 ধরনের জীব থাকতে পারে, উদ্ভিদ আর প্রাণী, আর কেউ নাই। কিন্তু পরবর্তীতে আসলো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার বলছে যে পৃথিবীতে 2 ধরনের জীব নয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ভুল ছিল। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলেছে এই পৃথিবীতে 2 ধরনের জীব, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। কথাটা ভুল ছিল। পৃথিবীতে জীব থাকতে পারে মোট 5 ধরনের। পৃথিবীতে জীব থাকতে পারে মোট 5 ধরনের। ব্যাকটেরিয়ারা থাকে মোনেরাই, তারপর শৈবাল থাকে প্রোটিস্টা, ছত্রাকরা থাকে ফানজাই, উদ্ভিদরা থাকে প্ল্যান্টি, আর প্রাণীরা থাকে অ্যানিমেলিয়ায়। তাহলে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার বলল পৃথিবীতে জীব আছে 5 ধরনের, মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। জীব জগৎকে শ্রেণীবিন্যাস করার জন্য সর্বপ্রথম কাজে নামলো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলল জীব 2 ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। ভুল কথা বলেছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার বলতেছে জীব হবে মোট 5 ধরনের, 2 ধরনের না। মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই 5 ধরনের জীব থাকবে। বিজ্ঞানী মার্গুলিস এসে বলছে যে আর.এইচ. হুইটেকারের কথার মধ্যেও টুকটাক ভুল আছে। আর.এইচ. হুইটেকার এই জীব জগৎকে সুন্দরভাবে আরো সাজাতে পারে নাই, যেটা মার্গুলিস সাজিয়ে দিয়েছে। ডক্টর লিন মার্গুলিস 1974 সালে এই পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে কার্যকর একটা শ্রেণীবিন্যাস প্রদান করেন, যেটা আমাদের বইতে ব্যাখ্যা করা আছে। তাহলে পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য মডেলগুলোর মধ্যে, পৃথিবীতে জীবজগতের শ্রেণীবিন্যাসের সবচেয়ে গ্রহণযোগ্য মডেলগুলোর মধ্যে একটা মডেল হচ্ছে বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী মার্গুলিস জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করে। যারা নিম্নমানের তাদেরকে বলা হয় প্রোক্যারিওটা বা আদিকোষ, আর যারা উচ্চমানের বা উন্নত তাদেরকে বলা হয় ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে আদিকোষ, আর যাদের নিউক্লিয়াসটা সুগঠিত তারা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে বিজ্ঞানী মার্গুলিস পুরা এই পৃথিবীর যত জীব আছে তাদেরকে 2টি ভাগে ভাগ করে দিল। যার নিউক্লিয়াস সুগঠিত নয় তারা আদিকোষ, আর যাদের নিউক্লিয়াস সুন্দর সুগঠিত তারা হচ্ছে প্রকৃত কোষ। তোমরা অলরেডি প্রকৃত কোষের নিউক্লিয়াসে কি কি অংশ থাকে সেটা শিখে গিয়েছো। প্রকৃত কোষের নিউক্লিয়াসে রয়েছে, প্রকৃত কোষের নিউক্লিয়াসে 4টা অংশ থাকে, গত ক্লাসে আমি বলেছি। সবচেয়ে বাইরেরটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, গুটি গুটি দানাগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম, ভিতরে গোলাকার বস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস, আর ভিতরে আছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বস্তু। তাহলে একটা আদর্শ নিউক্লিয়াসে 4টা অংশ থাকে, বা সুগঠিত নিউক্লিয়াসে 4টা অংশ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর হচ্ছে ক্রোমাটিন বস্তু। কিন্তু প্রবলেম হচ্ছে আদিকোষে এই সুন্দর নিউক্লিয়াসটা থাকে না। একটা আদর্শ নিউক্লিয়াসে, সুগঠিত নিউক্লিয়াসে 4টা অংশ থাকে, যেটা আদি নিউক্লিয়াসে থাকে না। আদি নিউক্লিয়াসে শুধু ক্রোমাটিন বস্তু থাকে। এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় আদি নিউক্লিয়াস। আমি দেখো তোমাদেরকে একটা কথা বলতে চাই, যাদের বই আছে তোমরা জানো যে বইয়ের মধ্যে একদম গদ বাঁধা লেখা। বইয়ে মনের রাজ্যের বৈশিষ্ট্য আসে গ অথবা ঘ এর জন্য। মনের রাজ্যের বৈশিষ্ট্য আসে গ অথবা ঘ নম্বরের জন্য। খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? মনের রাজ্যের বৈশিষ্ট্য গ ঘর জন্য আসে পরীক্ষায় গ ঘর জন্য। এই যে মনের রাজ্যটা আসে, সেখানে যারা বইয়ের মতো গদ বাঁধা লেখো তাদের মার্কস খুবই কমে যায়। হয়তোবা 4-এর মধ্যে তারা 2 পায়, বা হচ্ছে কেউ 3 পায়, কিন্তু 4-এ 4 পাওয়া তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। 4-এ 4 পাওয়ার জন্য বইয়ের ব্যাখ্যাটুকুকে আমি কিভাবে সাজিয়েছি দেখো। প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্যকে আমি এইভাবে সাব পয়েন্ট করে করে সুন্দরভাবে চিহ্নিত করে যেভাবে গোছাচ্ছি, বইতে চিত্র দেয়া আছে কিন্তু চিত্রের মার্কিং করা নাই, আমি মার্কিং করে দিয়েছি। সুতরাং এভাবে সাব পয়েন্ট করে কোটেশন দিয়ে দিয়ে তুমি যদি সাজিয়ে লিখতে পারো, এভাবে যদি বৈশিষ্ট্যগুলা বা চিত্রগুলা মার্কিং করতে পারো সুন্দরভাবে, এভাবে উপস্থাপন করলে অবশ্যই তুমি ফুল মার্কস পাবা। বায়োলজিতেও
95, 97, 99, 100 পাওয়া যায়। তোমরা অনেকে মনে করো যে শুধু ম্যাথে হয়তো 100 পাওয়া যায়, বায়োলজিতে হয়তো পাওয়া যায় না, বায়োলজিতেও অঙ্কের মতো মার্কসে বায়োলজিতেও 100 পায়। সুতরাং যদি এই পরিশ্রমটা আজকে 9 এর ক্লাসের প্রথম থেকে শুরু করো তাহলে তোমার এই স্বপ্নটা বাস্তবায়ন হবে। আর যারা মনে করো প্রথম থেকে পড়ছি তো পড়ছি, কোন রকমে ক্লাসটা করতে থাকি, দেখা যাক কি হয়, এভাবে হচ্ছে যারা আগাচ্ছ তাদের হচ্ছে জীবনে দেখা যায় শেষ মুহূর্তে তাড়াহুড়ো লেগে যাবে। এজন্য প্রথম থেকে গুছিয়ে যদি পড়তে পারো তোমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে আসো মার্গুলিসের শ্রেণীবিন্যাসের মোনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আলোচনা করি। আমি বলছি বিজ্ঞানী মার্গুলিস জীবজগৎকে দুই ভাগে ভাগ করলো। যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষ, যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। নিউক্লিয়াস সুগঠিত মানে কি? যে সকল নিউক্লিয়াসে 4টা অংশ থাকে তাদেরকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন বস্তু, 4টা অংশ থাকলে সুগঠিত নিউক্লিয়াস। এখন আমরা জানতে চাই প্রোক্যারিওটা মানে কি? প্রোক্যারিওটা মানে আদিকোষ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। কাদের নিউক্লিয়াস সুগঠিত না? যাদের নিউক্লিয়াসে শুধুমাত্র ক্রোমাটিন বস্তু আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস কিচ্ছু নাই। যেহেতু একটা বস্তু আছে নিউক্লিয়াসে, বাকি অংশ 3টা নাই, এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় আদি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস যুক্ত একটা রাজ্য হচ্ছে মোনেরা। তাহলে বিজ্ঞানী মার্গুলিস পৃথিবীর জীবদেরকে দুই ভাগে ভাগ করে ফেললো। একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটার আন্ডারে রাজ্যটার নাম হচ্ছে মোনেরা। মোনেরা রাজ্যের সকল বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে চাই আজকে। মোনেরা রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে লিখেছি মোনেরা রাজ্যের জীবেরা কয়টা কোষ দিয়ে গঠিত। মোনেরা রাজ্যের জীবেরা একটা কোষ। এখানে একটা ব্যাকটেরিয়া এঁকেছি, একটা ব্যাকটেরিয়া একটা সিঙ্গেল কোষ। এখানে একটা ব্যাকটেরিয়া এঁকেছি, একটা ব্যাকটেরিয়া হচ্ছে একটি কোষ। তাহলে আমি একটা মানুষ, আমার দেহে কতগুলা কোষ আছে? আমার দেহে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। আমার দেহে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, কিন্তু এটা একটি ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া দেহে কয়টা কোষ? একটা ব্যাকটেরিয়া দেহে একটা কোষ। তাহলে আমি তোমাকে বলতে চাই একটা মানুষে লক্ষ কোটি কোষ, একটা মানুষের লক্ষ কোটি কোষ, একটা ব্যাকটেরিয়াতে একটা কোষ। তাহলে ব্যাকটেরিয়ারা হচ্ছে এক কোষী, মানে একটা কোষ দিয়ে ওদের জীবন পরিচালিত হয়। ব্যাকটেরিয়ার গঠনে আমরা দেখতে পাই ব্যাকটেরিয়ার এই মোনেরা রাজ্যের জীবগুলা ফিলামেন্টাস। মোনেরা রাজ্যের জীবেরা ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি? আচ্ছা, যেটা বলছিলাম ব্যাকটেরিয়ার গঠনে বলা হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে বলতে চাই, এখানে লিখি, ফিলামেন্টাস মানে হচ্ছে সুতার মতো। ফিলামেন্টাস মানে হচ্ছে সুতার মতো। এখানে অনেক বড় করে এঁকেছি। তুমি কি মনে করছো যে এত বড় করে দেখা যায়? এটা তো মাইক্রোস্কোপে দেখার পরে এরকম দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ারা কিভাবে থাকে? ব্যাকটেরিয়ারা থাকে হচ্ছে এরকম সুতার মতো হচ্ছে অবস্থায় ব্যাকটেরিয়ারা থাকে। এরকম সুতার মতো অবস্থায় ব্যাকটেরিয়ারা থাকে। এটা কিন্তু জুম করে আমি এখানে দেখাচ্ছি। অনেকগুলা ব্যাকটেরিয়ার কোষ একটার সাথে আরেকটা এভাবে লম্বালম্বি যুক্ত হতে হতে এরকম একটা অংশ তৈরি করে। তাহলে তুমি কি মনে করো ব্যাকটেরিয়ার কি হচ্ছে এত বড়? এমনিতেই দেখা যায়, এটা তো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখার পরে। ব্যাকটেরিয়ারা হচ্ছে এরকম ফিলামেন্টাস বা সুতার মতো, যেটাকে আমি এভাবে জুম করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমি তোমাদেরকে বলতে চাই যে এরা একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে, একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। তোমরা যারা পুঁতি দিয়ে মালা তৈরি করো বা হচ্ছে মুক্তা দিয়ে মালা তৈরি করো, পুঁতির মালা বা মুক্তার মালা যারা তৈরি করেছো তারা সবাই এই বিষয়টা ভালো করে জানো। একটা সুতার মধ্যে একটা একটা করে পুঁতি নিয়ে এরকম একটা মালা বানাতে হয়। একটার সাথে একটা ছোট ছোট পুঁতি বা একটার সাথে একটা ছোট ছোট মুক্তা দিয়ে মুক্তার মালা তৈরি করতে হয়। মুক্তার মালাটা কিভাবে বানায়? একটা সুতার মধ্যে ছোট 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 অনেকগুলো মুক্ত জোড়া দিয়ে তারপরে হচ্ছে সুতাটা বেঁধে দিলে মুক্তার মালা হয়ে যায়। ঠিক একই রকম মুক্তা বা পুঁতির মালার মতো আমাদের এই ব্যাকটেরিয়াগুলো একটার সাথে আরেকটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে এরকম সুতার মতো যে গঠন তৈরি করে তাকে বলা হয় ফিলামেন্টাস। আজকে আমি তোমাদের নতুন আরেকটা সংজ্ঞা বলে দিচ্ছি, ফিলামেন্টাস কাকে বলে। ফিলামেন্টাস কাকে বলে সেটা সংজ্ঞা বলছি। সুতরাং যারা ভালো স্টুডেন্ট আছো তারা এটা নোট করে নিবা। এই ফিলামেন্টাসের সংজ্ঞাটা তোমরা নোট খাতায় ওই যে 4টা সংজ্ঞা লিখেছো প্রথম অধ্যায়ের, তারপরে এই সংজ্ঞাটাও লিখে ফেলবা। কি বলছি সংজ্ঞাটা? একটির পর একটি কোষ লম্বালম্বি যুক্ত হয়ে, একটির পর একটি কোষ লম্বালম্বি যুক্ত হয়ে সুতার মতো যে গঠন তৈরি করে তাকে বলা হয় ফিলামেন্টাস। একটির পর একটি কোষ, একটার পর একটা কোষ, একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে সুতার মতো যে গঠন তৈরি করে তাকে বলা হয় ফিলামেন্টাস।
আমি ফিলামেন্টাসের সংজ্ঞাটা আরেকবার বলছি। ব্যাকটেরিয়ারা কিভাবে থাকে, একটির পর একটি কোষ লম্বালম্বি যুক্ত হয়ে সুতার মতো যে অংশ গঠন করে তাকে বলা হয় ফিলামেন্টাস। আশা করি ফিলামেন্টাস বুঝতে পেরেছো কিভাবে থাকে। ওরা কি একা একা থাকে নাকি দলবদ্ধ ভাবে থাকে? ওরা হচ্ছে কলোনিয়াল বা দলবদ্ধ ভাবে বসবাস করে। তাহলে ওরা হচ্ছে কলোনিয়াল বা দলবদ্ধভাবে বসবাস করে। কোন একটা জায়গায় একটা ব্যাকটেরিয়া পেয়েছো? নো, সেখানে একটা ব্যাকটেরিয়া নাই, সেখানে লক্ষ কোটি ব্যাকটেরিয়া আছে। কোন একটা জায়গায় তুমি একটা মানুষকে খুঁজে পেতে পারো। বারান্দায় তোমার ভাই বসে গল্পের বই পড়ছে, সে একা অবস্থান করছে। এখন ছাদের উপরে তোমার বাবা হচ্ছে বসে বসে বাচ্চাদের খেলা দেখছে, তোমার বাবা একা সেখানে। কিন্তু কোন জায়গায় একটা ব্যাকটেরিয়া একা পাওয়া যায় না। তোমার বাসার নিচে যদি খেলার মাঠে মাটি থাকে, মাটির থেকে 1 চামচ মাটির মধ্যে লক্ষ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছো, সমুদ্র সৈকতে পানিতে হচ্ছে সাঁতরাতে যেয়ে কিছু পানি খেয়ে ফেলেছো। সমুদ্রের 1 চামচ পানিতে কয়েক মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে, প্রায় 10 মিলিয়নের উপরে ব্যাকটেরিয়া থাকতে পারে। সো কোন জায়গায় ব্যাকটেরিয়ারা একা থাকে না। তোমার খেলার মাঠের মাটি বলো অথবা তোমার সমুদ্রের পানি বলো, সেখানে প্রত্যেকটা জায়গায় লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া অবস্থান করে। তাহলে আমি বলতে চাই ব্যাকটেরিয়ারা একা থাকে না, ব্যাকটেরিয়া দলবদ্ধভাবে অবস্থান করে, কলোনিয়াল। নিউক্লিয়াসের কি অবস্থা? মোনেরা রাজ্য অবস্থান করছে প্রোক্যারিওটা সুপার কিংডমের আন্ডারে। মোনেরা রাজ্য অবস্থান করছে প্রোক্যারিওটা সুপার কিংডমের আন্ডারে। মোনেরা রাজ্য অবস্থান করছে প্রোক্যারিওটা সুপার কিংডমের আন্ডারে। এজন্য মোনেরা রাজ্যের নিউক্লিয়াস হচ্ছে আদি নিউক্লিয়াস, অর্থাৎ মোনেরা রাজ্যের সুগঠিত নিউক্লিয়াস নাই। অর্থাৎ মোনেরা রাজ্যে আদি নিউক্লিয়াস অর্থাৎ মোনেরা রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস নেই। মোনেরা রাজ্যে আদি নিউক্লিয়াস মানে মোনেরা রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস মানে কি? সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে যে সকল নিউক্লিয়াসের 4টা অংশ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন বস্তু, 4টা অংশ যে নিউক্লিয়াসে থাকে তাকে সুগঠিত নিউক্লিয়াস। এর মানে ব্যাকটেরিয়ার কোষ, মোনেরা রাজ্যের কোষগুলো একটু গরিব। ওরা এতই গরিব, ওদের নিউক্লিয়াসে না আছে ক্রোমাটিন বস্তু, শুধু ক্রোমাটিন বস্তু আছে, কিন্তু নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা নেই। নিউক্লিওলাসও নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, ইভেন নিউক্লিওপ্লাজমও নাই। তাহলে ওদের নিউক্লিয়াসটা খুবই গরিব ধরনের, এতই নিম্নমানের নিউক্লিয়াস, শুধু ক্রোমাটিন বস্তু আছে। মানে সুগঠিত নিউক্লিয়াসের যে 4টা অংশ তার মধ্যে একটা শুধু ওরা আছে, শুধু ক্রোমাটিন বস্তু আছে, কিন্তু নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা নাই। তোমরা কোশ্চেন করতে পারো নিউক্লিওপ্লাজম নাই, সেটা লিখে দেই কেন? আমি বইয়ের সাথে একটু মিলিয়ে লিখেছি। বইতে লেখা আছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, দুইটা অপশন নাই, ওরা দুইটা উল্লেখ করেছে। নিউক্লিওপ্লাজমও নাই, সেটা ওরা উল্লেখ করে নাই। আমি বইয়ের সাথে জাস্ট লাইনটাকে মিলিয়ে লিখেছি, কিন্তু সঠিক কথাটা আমি তোমাদের তুলে ধরছি যে মোনেরা রাজ্যের যে প্রোক্যারিওটা মানে আদি কোষ বা প্রোক্যারিওটা সুপার কিংডমের মধ্যে আছে। সুতরাং মোনেরা রাজ্যের নিউক্লিয়াসও হচ্ছে আদি নিউক্লিয়াস। মোনেরা রাজ্যের সুগঠিত নিউক্লিয়াস নাই, মানে ওর নিউক্লিয়াস হচ্ছে গরিব নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসে শুধুমাত্র ক্রোমাটিন বস্তু আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস কিচ্ছু নাই। এবার তোমরা জানো একটি কোষের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বস্তু রয়েছে। তোমরা ক্লাস 8 এ পড়েছো যে একটা কোষের মধ্যে প্লাস্টিড থাকতে পারে, গুরুত্বপূর্ণ একটা বস্তু, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, গুরুত্বপূর্ণ একটা বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা থাকতে পারে, এগুলো গুরুত্বপূর্ণ বস্তু। তাহলে কোষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বস্তু অবস্থান করা উচিত, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, কিন্তু এগুলো নাই ব্যাকটেরিয়াতে। মোনেরা রাজ্যে এগুলো নেই। মোনেরা রাজ্যের কোষ তো খুবই গরিব, কোষের মধ্যে প্লাস্টিড নাই, মাইটোকন্ড্রিয়া নাই, এন্ডোপ্লাজমিক কিচ্ছু নাই। কি আছে? ওদের কোষে আছে শুধুমাত্র রাইবোজোম। গরিব এই ব্যাকটেরিয়াতে একটা মাত্র বস্তু রয়েছে যার নাম হচ্ছে রাইবোজোম। গরিব ব্যাকটেরিয়া, গরিব মোনেরা রাজ্য, গরিব প্রোক্যারিওটা সুপার কিংডম। ওদের না আছে সুন্দর একটা নিউক্লিয়াস, না আছে কোষের ভিতরে বেশি বস্তু, কোষের ভিতরে গুরুত্বপূর্ণ প্লাস্টিড নাই, গুরুত্বপূর্ণ মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম কিচ্ছু নাই, আছে শুধুমাত্র একটা রাইবোজোম। খুবই গরিব অবস্থায় আছে ওরা। চলুক এবার কোষ বিভাজন। নিম্নমানের এই রাজ্যটার কোষ বিভাজন কি? তোমরা জেনেছো যে কোষ বিভাজন হতে পারে 3 ধরনের। ক্লাস 8 এ পড়েছো কোষ বিভাজন 3 ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তোমরা সবাই জানো কোষ বিভাজন 3 ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আচ্ছা, এখানে খন্দকার তাসলিমা একটা ভালো মেয়ে,
ও হচ্ছে ফিলামেন্টাসের সংজ্ঞাটা লিখে দিয়েছে। তোমরা যারা সংজ্ঞাটা লিখতে পারো নাই ওরা হচ্ছে লিখে নিতে পারো, ও সংজ্ঞাটা লিখে দিয়েছে। আরেকটা কোশ্চেন এসেছে যে এখানে কোশ্চেন করেছে যে মালিহা তাসনিম কোশ্চেন করেছে যে ব্যাকটেরিয়া কেন সবসময় দলবদ্ধভাবে থাকতে দেখা যায়? ব্যাকটেরিয়ারা একা থাকে না কেন, দলবদ্ধভাবে থাকতে পারে না কেন? ব্যাকটেরিয়া তোমার মতো এত উন্নত নয়। তুমি তোমার নিজের খাদ্য তৈরি করতে পারো, তুমি দেখা যায় তোমার বডির যত কাজ আছে তুমি নিজে চিন্তা করতে পারো। ব্যাকটেরিয়ারা হচ্ছে সবাই মিলে একটা কাজ করে, ওইটাই সবার ফলো করতে হয়, ওদের কমিউনিটির বাইরে ওরা চলতে পারে না। একটা ব্যাকটেরিয়া একটা জায়গায় দলবদ্ধভাবে থাকে, ওদের দেহের মধ্যে সুগঠিত সকল অঙ্গাণু নাই। তুমি খেয়াল করো এখানে ব্যাকটেরিয়ার দেহে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা গুরুত্বপূর্ণ কিচ্ছু নাই, শুধু রাইবোজোম আছে। তাই তারা একটা কমিউনিটি তৈরি করে, সেখানে তারা বসবাস করে এবং সেখানেই তারা নির্দেশ অনুযায়ী তারা কাজ করে। একা একা থাকতে গেলে দেহের গঠন উন্নত হতে হয়, যে উন্নত গঠনের দেহ ওদের নাই। ওরা একা একটা জায়গায় অবস্থান করলে ওরা মৃত্যুবরণ করবে। তাই হচ্ছে ওরা দলবদ্ধভাবে একটা জায়গায় অবস্থান করে শক্তি অর্জনের জন্য। আচ্ছা, ব্যাকটেরিয়ার দলবদ্ধভাবে অবস্থান করে, ওদের কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়। খাদ্য গ্রহণ পদ্ধতি, ব্যাকটেরিয়া কিভাবে খায়? এখন তুমি কোশ্চেন করতে পারো স্যার ও একা একা থাকে না, দলবদ্ধভাবে থাকে, বুঝলাম, কিন্তু ওর দেহে তো কিচ্ছু নাই, ও বাঁচে কেমনে? ওর দেহে কিছু লাগে না তো। তোমার কোষের মধ্যে খাবারকে অনেক প্রসেস করতে হয়, অনেক মেকানিজম করতে হয়। তোমার দেহে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের অনেক মেকানিজম আছে, তাই তোমার কোষে সবকিছু আছে, কিন্তু ব্যাকটেরিয়ার কোষে কিচ্ছু নাই। কারণ ব্যাকটেরিয়া ডিরেক্টলি তোমার বডিতে পড়ার পরে, ব্যাকটেরিয়া আমার বডিতে পড়ার পরে আমার বডি থেকে পুষ্টিগুলো শুষে নিবে। ধরো আমার হাতের উপর এখানে একটি ব্যাকটেরিয়া অবস্থান করছে, এই ব্যাকটেরিয়া আমার বডি থেকে পুষ্টিগুলো শুষে নিবে। ব্যাকটেরিয়া রক্ত, পুষ্টি, খাবার সব শুষে নিয়ে ও বেঁচে থাকবে, আমাকে রোগাক্রান্ত করবে। তাহলে ব্যাকটেরিয়া খাবার গ্রহণ করে শোষণ পদ্ধতি, আমাদের দেহ থেকে পুষ্টিগুলা শুষে নেয়। তবে পৃথিবীতে কিছু ভালো ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে বর্তমানে, যারা একটু আমাদের সাথে ভালো আচরণ করে, যারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে, ওরাও আমাদের ক্ষতি করে, তবে ওই ব্যাকটেরিয়াগুলোর মতো বেশি ক্ষতি করে না। তবে ব্যাকটেরিয়া দুই ভাবে খাদ্য গ্রহণ করে, কেউ কেউ আমাদের দেহ থেকে ডিরেক্ট পুষ্টি শুষে নেয়, কেউ কেউ সালোক সংশ্লেষণ করতে পারে। তবে যারা সালোক সংশ্লেষণ করে তারাও ক্ষতি করে, তবে তারা ক্ষতি একটু কম করে। আর যারা হচ্ছে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে করে তারা ক্ষতিটা একটু বেশি করে। আমি ব্যাকটেরিয়া মানে মোনেরা সুপারকিংডমের একটা ব্যাখ্যা দিচ্ছি তোমাদের। তোমাদের যার যা প্রশ্ন আছে তোমরা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো। পুরো প্রক্রিয়াটা আমি আরেকবার রিডিং দিব, তার আগে তোমরা যারা লাইভে আছো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেক্সট আরেকবার রিপিট করব। ব্যাকটেরিয়ার চিত্রটা পরিচিতি দেই। ব্যাকটেরিয়ার কিছু ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলা গুলো দিয়ে আমাদের দেহকে টাইট করে ধরে দেহ থেকে রক্ত পুষ্টি শুষে নেয়। তাহলে ব্যাকটেরিয়া তার ফ্লাজেলা গুলো দিয়ে টাইট করে ধরে আমাদের দেহ থেকে পুষ্টি শুষে নেয়। এবং এখানে আরেকটা আমরা ব্যাকটেরিয়ার মতো আরেকটা জীব এঁকেছি, যেটার নাম হচ্ছে নস্টক। এটা হচ্ছে নস্টক বা নীলাভ সবুজ শৈবাল। তাহলে মনের রাজ্যের উদাহরণ দুইটা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে এটা এমনই এক শৈবাল, এটা এমনই এক শৈবাল, এটা এমনই এক শৈবাল যেটার কালার হয় নীল অথবা সবুজ। এটা এমনই এক শৈবাল যেটার কালার হয় নীল অথবা সবুজ, এবং সবুজ কালার আছে বলেই এটা সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে এই নস্টক। নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে নস্টক। নস্টক একটা বৈজ্ঞানিক নাম, তাই নিচে দাগ দিতে হবে। আচ্ছা, কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেই। আফরোজা আহমেদ শিখা আইডি থেকে প্রশ্ন এসেছে যে ওরা খাদ্য তৈরি করে কি গাছের মতো খাদ্য তৈরি করে কিনা, প্রশ্নের উত্তর দিচ্ছি। তারপরে হচ্ছে আচ্ছা কিম সৃষ্টি থেকেও প্রশ্ন এসেছে যে ব্যাকটেরিয়ার প্লাস্টিড না থাকলে সালোক সংশ্লেষণ করে কিভাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। ব্যাকটেরিয়াতে প্লাস্টিড নাই, ব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু ক্লোরোফিল আছে। যে সকল ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল আছে তারা খাদ্য তৈরি করতে পারে। যেমন এই ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল নাই, কিন্তু নস্টক নীলাভ সবুজ শৈবাল ওর সবুজ অংশে রয়েছে ক্লোরোফিল, যেটা খাদ্য তৈরি করতে পারে, কিন্তু ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নাই। কথাটা বুঝো। দেখো ওর মধ্যে এই বস্তু, তোমার বাবার রেস্টুরেন্ট আছে, সে হচ্ছে তোমাকে চিকেন ফ্রাই তুমি সেখান থেকে খেতে পারো, কিন্তু আমার রেস্টুরেন্ট নাই, তাও আমি চিকেন ফ্রাই খেতে পারি, কারণ আমার কিনে খেতে হবে। তাহলে সবার রেস্টুরেন্ট থাকলেই যে হচ্ছে চিকেন ফ্রাই খেতে পারবে এমন কথা না।
আমার রেস্টুরেন্ট নাই তাও আমি চিকেন ফ্রাই খেতে পারি, কিনে খেতে হয়। ওর ক্লোরোপ্লাস্ট নাই কিন্তু ক্লোরোফিলের কণা ওর সাইটোপ্লাজমে আছে। ওর সাইটোপ্লাজমে ক্লোরোফিলের কণা থাকে যেটা দিয়ে খাদ্য তৈরি করতে পারে। কিম সৃষ্টি আর হচ্ছে আফরোজা আহমেদ শিখা, তোমরা বুঝতে পারলে কমেন্টস করে জানাবা যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছে পান্না আলম আইডি থেকে, ব্যাকটেরিয়া যদি পায়ের নিচে পড়ে তাহলে কি মরে যায় কিনা? ব্যাকটেরিয়া পায়ের নিচে পড়লে মারা যাবে না, কারণ তোমার পায়ের নিচে এখনই তুমি যদি অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতে চাও তাহলে তোমার পায়ের নিচে কয়েক হাজার ব্যাকটেরিয়া আছে, তুমি দেখতে পাবা। যদি তুমি পায়ের নিচে যদি ফ্রেশ ভাবে সাবান দিয়ে গোসল করে না আসো তাহলে তোমার পায়ের নিচে আমি নিশ্চিত এখন হাজার খানিক ব্যাকটেরিয়া রয়েছে। মাইক্রোস্কোপে দেখলে তুমি দেখতে পাবা যারা বেঁচে আছে এবং তোমার দেহের ক্ষতি করছে। আচ্ছা, আমি পুরো অংশটা আরেকবার রিপিট করছি। তোমাদের যারা লাইভে আছো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আবার কমেন্টস করে আমাকে জানাও যে কোনো প্রশ্ন এখন আছে কিনা। এখানে আফরোজা আহমেদ শিখা প্রশ্ন করেছে যে যাদের ক্লোরোফিল আছে তারা কি উন্নত ব্যাকটেরিয়া? না, ক্লোরোফিল যাদের আছে তাদের উন্নত ব্যাকটেরিয়া বলা হয় না, কিন্তু তুমি বলতে পারো যে ক্লোরোফিল সৃষ্টি করে তারা উন্নতির বিবর্তনে অংশগ্রহণ করেছে। যেমন বিজ্ঞানীরা চিন্তা করে যে প্রথম যে পৃথিবীতে ব্যাকটেরিয়া ছিল তাদের কখনো ক্লোরোফিল ছিল না, একটু ক্লোরোফিল হলো, তারপরে উন্নত হলো, তারপরে শৈবাল হয়ে গেল। প্রথমে নীলাভ সবুজ শৈবাল হলো, তারপরে ডিরেক্ট শৈবাল হয়ে গেল। তুমি বলতে পারো যে ব্যাকটেরিয়ার তুলনায় নীলাভ সবুজ শৈবাল কিছুটা উন্নত, কিন্তু তাদের দেহের গঠন একই রকম। যেহেতু দেহের গঠন এক কিন্তু একটু ক্লোরোফিল রয়েছে, তুমি বলতে পারো যে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়ার তুলনায় কিছুটা উন্নত। আফরোজা আহমেদ শিখা, তোমার প্রশ্নের উত্তর পেলে তুমি কমেন্টস করে জানাবা। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে থাকো। পুরো প্রক্রিয়াটা আমি আরেকবার ব্যাখ্যা করছি। আমরা আজকে আলোচনা করছি বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাসের প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা সুপার কিংডমের একটি রাজ্য নিয়ে। বিজ্ঞানী মার্গুলিস বলেছে পৃথিবীর সকল জীবকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদি কোষী আর একটা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এখন আমরা আলোচনা করছি প্রোক্যারিওটা সুপার কিংডমের মনেরা রাজ্য নিয়ে। আমি আবারও বলে দিতে চাই, আমি যেভাবে সাব পয়েন্ট করে কোটেশন দিয়ে লিখেছি এভাবেই লিখবা, চিত্র যেভাবে মার্কিং করে দিয়েছি এভাবেই মার্কিং করবা। কেউ বইয়ের মতো গদ্য গদ্য লিখলে তারা পরীক্ষায় নাম্বার কম পাবা। সুতরাং মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনের রাজ্যের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে দেয়া হয়েছে। আমি বলছি, প্রথমে দেখা যাচ্ছে মনের রাজ্যের জীবেরা এক কোষী, মানে একটা ব্যাকটেরিয়া একটা কোষ। এরা সিঙ্গেল কোষ। এরা ফিলামেন্টাস, মানে একটার সাথে আরেকটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে এরকম সুতার মতো যে অংশগ্রহণ করে তাকে বলা হয় ফিলামেন্টাস। একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে সুতার মতো যে অংশগ্রহণ করে তাকে বলা হয় ফিলামেন্টাস। এখানে দেখা যাচ্ছে এই নীলাভ সবুজ শৈবালগুলো একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্টাস গঠন তৈরি করেছে। তোমরা বলতে পারো কোন একটা কোষ বড়, কোন একটা কোষ ছোট, কোন একটা কোষ এরকম কোন, এক একটা সেল এক এক অবস্থায় থাকতে পারে, সেজন্য এরকম দেয়া হয়েছে। তাহলে ব্যাকটেরিয়া আর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া আর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এরা হচ্ছে মনের রাজ্যের উদাহরণ। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল হচ্ছে এই মনের রাজ্যের উদাহরণ, যেখানে আমরা দেখাতে চাই যে একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে সুতার মতো যে গঠন তৈরি করে তাকে বলা হয় ফিলামেন্টাস। এবং ওরা একানা থেকে দলবদ্ধভাবে বসবাস করে। দলবদ্ধের ইংরেজি হচ্ছে কলোনিয়াল। ওদের নিউক্লিয়াস অনন্যতা। আমি বলেছি সুগঠিত নিউক্লিয়াসের 4টা অংশ থাকে, কিন্তু ওদের নিউক্লিয়াসে শুধুমাত্র ক্রোমাটিন বস্তু আছে। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা কিচ্ছু নাই। যেহেতু ওদের নিউক্লিয়াসে কিচ্ছু নাই তাই হচ্ছে ওরা অনন্যতা নিউক্লিয়াস বা হচ্ছে আদি নিউক্লিয়াস। ওদের কোষের ভিতরে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, জালিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো নাই, আছে শুধুমাত্র রাইবোজোম। ওরা কোষ বিভাজন করে অনন্যত একটা কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন। তোমরা জানো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিসের মধ্যে অ্যামাইটোসিস হচ্ছে সবচেয়ে নিম্নমানের কোষ বিভাজন। যে নিম্নমানের কোষ বিভাজন মনের রাজ্যে হয়ে থাকে। ওরা কিভাবে খাবার খায়? আমাদের দেহ থেকে পুষ্টিগুলো শুষে নেয়। তবে কেউ কেউ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে পারে। এখানে সিনথিয়া বা সাবা কোশ্চেন করেছে যে ব্যাকটেরিয়া কি কোনো রঙের হতে পারে কিনা? জি, নীলাভ সবুজ শৈবাল নীল আর সবুজ কালারের হতে পারে। নীলাভ সবুজ শৈবাল নীল আর সবুজ কালারের হতে পারে। নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সুতরাং নীলাভ সবুজ শৈবাল ওয়ান কাইন্ডস অফ ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সো নীলাভ সবুজ শৈবাল হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ব্যাকটেরিয়া, যেটার কালার হচ্ছে নীল বা সবুজ। দিলরুবা আক্তার আজকে কোনো এইচডব্লিউ আছে কিনা? কোনো এইচডব্লিউ নাই, শুধু ফিলামেন্টাসের সংজ্ঞাটা তোমাদের নোট খাতায় তুলে নিও তাহলে চলবে। আচ্ছা, এখানে আফরোজা আহমেদ শিখা কোশ্চেন করেছে যে যাদের ক্লোরোফিল আছে সেই ব্যাকটেরিয়ারা একসাথে থাকে নাকি ক্লোরোফিল আলা আর ক্লোরোফিল ছাড়া এরা একসাথে থাকে? যাদের ক্লোরোফিল আছে তারা একটা কমিউনিটি, তারা একসাথে থাকে। যাদের ক্লোরোফিল নাই তারা আরেকটা কমিউনিটি, তারা একসাথে থাকে। তুমি দেখবা ভালো স্টুডেন্টরা সাধারণত ভালো স্টুডেন্টের সাথেই বন্ধুত্ব করে, আর যেগুলো দুষ্টু রাস্তায় হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে তারা কিন্তু ওদের সাথেই বন্ধুত্ব করে। ভালো স্টুডেন্টের একটা কমিউনিটি, খারাপ স্টুডেন্টের একটা কমিউনিটি। তাহলে আমি তোমাদের বলতে চাই দুষ্টুগুলো একটা কমিউনিটি বানায়, ভালোগুলো
কমিউনিটি বানায়। সুতরাং এখানে যে সকল ব্যাকটেরিয়ার ক্লোরোফিল নাই তারা একটা কমিউনিটি একসাথে থাকে, যে সকল ব্যাকটেরিয়ার ক্লোরোফিল আছে তারা একটা কমিউনিটি, তারা একসাথে থাকে। আফরোজা আহমেদ শিখা, আচ্ছা ব্যাকটেরিয়ার কিম সৃষ্টি বলেছে ব্যাকটেরিয়া যে আমাদের দেহ থেকে পুষ্টি শুষে নিবে এর জন্য ব্যাকটেরিয়ার কি অন্য কোনো বস্তু আছে বা অন্য কোনো বিষয় আছে যেটা দিয়ে পুষ্টি শুষে নিতে পারবে? ব্যাকটেরিয়া নিজে একটা কোষ, ব্যাকটেরিয়া নিজে হচ্ছে একটা কোষ, ওর পুরো সেলটাই আমাদের দেহ থেকে পুষ্টি শুষে নেয়। ওর পুষ্টি শুষে নেওয়ার মতো আমাদের মতো মুখ নাই, ব্যাকটেরিয়ার আমাদের মতো মুখ নাই, ব্যাকটেরিয়ার পুরো দেহটাই হচ্ছে মুখ, ব্যাকটেরিয়ার পুরো দেহটাই হচ্ছে ইটসেলফ একটা মুখ, ব্যাকটেরিয়ার পুরো দেহটাই আমাদের দেহ থেকে পুষ্টি শুষে নিতে পারে, ওর মুখটুক নাই। ফারহানা তাসনিম কোশ্চেন করেছে শৈবাল কি স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে? স্যাঁতস্যাঁতে ময়লা জায়গায় ব্যাকটেরিয়া শৈবাল এরা সবাই থাকে, স্যাঁতস্যাঁতে জায়গায় ব্যাকটেরিয়া শৈবাল সবাই থাকে। সিনথিয়া সাবা কোশ্চেন করেছে যে এদের প্লাস্টিড নেই তাহলে এরা নীলাভ সবুজ হয় কিভাবে? আমি তো এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়ে দিয়েছি, ওদের প্লাস্টিড নাই কিন্তু ক্লোরোফিলের কণা আছে, ক্লোরোফিলের যে বর্ণকণা সেটা আছে কিন্তু প্লাস্টিড অঙ্গটা নাই, প্লাস্টিড অঙ্গটা নাই কিন্তু ক্লোরোফিলের বর্ণকণা আছে, তাই হচ্ছে এরা নীরব সবুজ হয়। আচ্ছা দিলরুবা আক্তার কোশ্চেন করেছে যে দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া দেয়া হয় সেটা কি খারাপ ব্যাকটেরিয়া না ভালো ব্যাকটেরিয়া? দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া দেয়া হয় সেটা আমার জন্য উপকারী, কারণ দইয়ের ব্যাকটেরিয়া আমার পুষ্টি বা আমার পেটে পরিপাক খাবারকে হজম করতে সাহায্য করে, আমার দেহের পুষ্টি সাধনে সাহায্য করে, ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের বন্ধু। সকল ব্যাকটেরিয়া খারাপ নয়, কিছু ব্যাকটেরিয়া বন্ধুর মতো আচরণ করে, যেমন দইয়ের ব্যাকটেরিয়া। আমি পুরো জিনিসটা আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমি আলোচনা করছি বিজ্ঞানী মার্গুলিস 1974 সালে যে শ্রেণীবিন্যাস দিয়েছিল, দুই ভাগে ভাগ করেছে জীবজগৎকে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা, আদি কোষ প্রকৃত কোষ। প্রোক্যারিওটার আন্ডারে একটা রাজ্য আছে মনেরা, মনেরা রাজ্যের জীবগুলা বৈশিষ্ট্য কোটেশন দিয়ে সাব পয়েন্ট দিয়ে এভাবে লিখবা, ওরা এক কোষে একটা কোষ নিয়ে গঠিত, একটার পর একটা কোষ লম্বা লম্বা যুক্ত হয়ে লম্বা সুতা বা ফিলামেন্ট গঠন করে, দলবদ্ধভাবে থাকে বলে কলোনিয়াল বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে শুধু ক্রোমাটিন বস্তু আছে, না আছে নিউক্লিয়ার মেমব্রেন, না আছে নিউক্লিওপ্লাজম, না আছে নিউক্লিওলাস, এজন্য ওদের নিউক্লিয়াসকে বলা হয় আদি নিউক্লিয়াস। কোষের মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা কিচ্ছু নাই, শুধু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে বা অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, খাবার গ্রহণ করে শুষে নেয় আমাদের দেহ থেকে পুষ্টি, তবে কেউ কেউ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করতে পারে। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবালের উদাহরণ হচ্ছে নস্টম, নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই, আমি প্রশ্ন দেখতে পাচ্ছি না। একজন প্রশ্ন করেছে যে পান্না আলম কোশ্চেন করেছে দইয়ের ব্যাকটেরিয়া কোথা থেকে নিয়ে আসে? দইয়ের ব্যাকটেরিয়া দুধ এবং হচ্ছে দুধের কিছু অংশ থেকে এই দইয়ের ব্যাকটেরিয়াগুলো তৈরি করা হয়। দইয়ের মধ্যে যে ল্যাক্টোব্যাসিলাস নামক কিছু ব্যাকটেরিয়া থাকে সেগুলো থেকে দইয়ের ব্যাকটেরিয়া তৈরি করা হয় বিশেষ পদ্ধতিতে, বিশেষ তাপমাত্রায় দুধ থেকে দইয়ের ব্যাকটেরিয়া তৈরি করে তারপর সেটা দইতে ব্যবহার করা হয়। দইয়ের ব্যাকটেরিয়া তৈরি করে কারখানাগুলো এবং সেটা দইতে ব্যবহার করা হয়, এভাবে দই তৈরি করা হতে পারে। আশা করছি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের মতো আমি বিদায় নিতে চাই। মাহমুদা খানম কোশ্চেন করেছে মাটির কীটনাশকের ব্যবহার কি খারাপ? মাটির কীটনাশক হচ্ছে অবশ্যই মাটিতে কীটনাশক তো ব্যবহার করা উচিত নয়। কীটনাশক ব্যবহার করতে হয় গাছে কিছু ক্ষেত্রে, বা মাটিতে কীটনাশক দেওয়া হয় যদি মাটিতে পোকামাকড় বেশি থাকে, কিন্তু এইভাবে কীটনাশক দিয়ে পোকামাকড় বাধ্য হয়ে মারতে হয়, তবে কীটনাশক থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।